আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছর একজন গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে গল্প, সেই গল্পটা বললেন। এবং আজকে ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় যে অনুষ্ঠান, যে উদযাপন, তার যে কর্মক্ষেত্রের সবচেয়ে বড় উদযাপন, তার সবচেয়ে বড় ফটো মুভমেন্টটা দিয়ে আজকে জবাব চাই বাংলা আমি শুরু করতে চাই। শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজে ঝালমুড়ি মেখে খাওয়ালেন। এবং ঝালমুড়িও যে একটা ব্র্যান্ড, একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে নিয়ে গোটা বিশ্বের সামনে তুলে ধরলেন। এটা বাংলার যারা, আমি তো নির্দিষ্টভাবে বাংলায় যারা বিভিন্ন এই ধরনের স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড বিক্রি করেন, তাদের মূলত আমি আবেদন করব যে আপনারা কেন এখনো আপনাদের এই হলুদ বোর্ডে ভেলপুরি লিখে রাখেন? ঝালমুড়ি লিখুন, গর্বের সাথে ঝালমুড়ি লিখুন। যারা ভেলপুরি বিক্রেতা বলে নিজেদেরকে পরিচয় দিলে ভাবেন যে 5 টাকার জিনিসটি 50 টাকায় বিক্রি করতে পারবো, গর্বের সাথে 50 টাকা 60 টাকায় নিজের ফ্যান্সি মোদি স্টাইল ঝালমুড়ি বিক্রি করুন। বাংলায় ঝালমুড়ি থেকে আমুলের ফ্যাক্টরি থেকে টাটার ফ্যাক্টরি, যাই হোক না কেন, কাটমানি ছাড়া এবার বাংলাতে শিল্প হবে, বাংলাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প হবে, বাংলায় ছোট কুটির শিল্প হবে এবং বাংলা এগিয়ে যাবে। আমি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম, সেই ছবির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঝালমুড়ি নিয়েই একটা কথা বলেছিলেন এবং সেই কথাটাই এখন বোধহয় ফলে যাচ্ছে। ঝাল লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়, তুঝকো মির্চি লাগি তো মে ক্যা করুঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে থাকাকালীন ঝালমুড়ি এবং ঝালমুড়ির যে ঝাল, তা নিয়ে একটা কথা বলেছিলেন, শুনুন। वैसे मैंने सुना है कि झालमुरी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुरी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কবে বলেছিলেন যে ঝালমুড়ির ঝাল অনেকের লাগছে, এবং এখন বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগছে। তৃণমূল কংগ্রেস এখন আর তৃণমূল কংগ্রেস নেই, কালীঘাট কংগ্রেসে পরিণত হয়েছে। কালীঘাটেও কতজন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সেটা নিয়ে সবচেয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসের সাথে মিশে যাওয়ার জন্য হাতে পায়ে ধরছে সোনিয়া গান্ধীকে। সত্য সেলুকাস, বড় বিচিত্র এ রাজনীতি। এই রাজনীতিতে টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা নয় তাই করছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে বেড়াচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি আজকে, কলকাতায় আসার কথা ছিল ভাইপো নেই। ভাইপো কোথায় কেউ জানে না। অপ্রয়োজনীয় কিছু মিটিং ভাইপো করে দেখানোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে খবর, কলকাতায় ফিরতে টাল বাহানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সমনের ভয় অভিষেক কলকাতা ফিরতে চাইছেনই না। দিল্লিতেই একের পর এক অপ্রয়োজনীয় কাজ দেখিয়ে, কাজের অজুহাতে দিল্লিতেই থেকে যেতে চাইছেন। আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন, না দিল্লি থেকে অন্য কোথাও বেরিয়ে যাবেন, চলে যাবেন, পালিয়ে যাবেন, সেই প্রশ্নটা থাকলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ল্যান্ড করতেই চাইছেন না, ফিরতেই চাইছেন না কলকাতায়। দেখুন, বাংলায় একটা কথা আছে ধান্দাবাজি, বাংলায় একটা কথা আছে সুবিধাবাজি।
কিন্তু ধান্দাবাজি এবং সুবিধাবাদী এই দুটো শব্দই ছোট পড়ে যাবে তৃণমূল কংগ্রেস বা এই যেই টুকরে টুকরে গোষ্ঠীটা রয়েছে যারা ডিপ স্টেটের হয়ে কাজ করে বলে বারবার অভিযোগ ওঠে, তাদের ধান্দাবাজি দেখলে, তাদের সুবিধাবাদী দেখলে আপনারা অন্তত এটা বলতে পারবেন যে সংঘ পরিবার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সামাজিক সংগঠন হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে বিজেপি তারা যেটা করে সেটা মুখের ওপর বলে। তারা বলে, গর্বের সাথে বলে, হ্যাঁ আমরা হিন্দুত্বকে সমর্থন করি। তারা বলে যে জাতীয় নিরাপত্তা সর্বোপরি কোনো আপোষ নয়, জাতীয় নিরাপত্তা নিয়ে যারা ছেলে খেলা করবে তাদের আমরা শেষ করে দেবো। তারা বলে যে হ্যাঁ আমরা গোটা দেশে আমাদের নিজেদের যে মান, নিজেদের যে সম্মান, তার লড়াইটা লড়ছি হিন্দুত্বের ওপরে দাঁড়িয়ে। তারা গর্বের সাথে বলে যে হ্যাঁ বাবরির বিতর্কিত ধাঁচা সেটা বিতর্কিতই ছিল, সেখানে বাবরি নয় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার কথা। ধান্দাবাজি করে না, পাল্টি খায় না, বিজেপি পাল্টি খায় না, এবং যাদের সাথে রাজনীতি করছে তারা পাল্টি খাচ্ছে বলে আজকে মানুষের চোখে এত ছোট হয়ে গেছে। রাহুল গান্ধী 4 তারিখের পরে রাহুল গান্ধী বড় বড় লেকচার মেরেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভাজনের রাজনীতির জন্য নাকি বিজেপি আজ পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারলো। ক্যা হুয়া তেরা ওয়াদা রাহুল বাবা ভুলে গেছো যে এই তৃণমূল কংগ্রেসকেই এখন তোমরা আয় 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 করে নিজের ঘরে ঢুকিয়ে নিচ্ছ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ সভাপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি কংগ্রেস করতে চাইছে। আসলে কংগ্রেসও বুঝে গেছে যে কংগ্রেসও বাঁচবে না, তৃণমূলও বাঁচবে না। আয় তব সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। কি গান গাইছে রাহুল বাবা? আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তো বুঝতে পারছে না বাবা, অন্তত হাতে পায়ে ধরে কংগ্রেসে থাকি, কিছুদিন অন্তত নিজেকে নেতা বলে বলতে পারবো। রাহুল গান্ধী 4 তারিখের পরে কি বলেছিলেন গাড়িতে বসে, বড় বড় লেকচার শুনুন। भाई और बहनों, अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। भाई और बहनों, कांग्रेस पार्टी बीजेपी से लड़ती है और बीजेपी जानती है कि कांग्रेस पार्टी ही बीजेपी को रोक सकती है। রাহুল গান্ধীর এই বক্তব্য আপনারা শুনলেন এবং তারপর শুনুন মানে সুবিধাবাদ কাকে বলে। মার্ক্সবাদ শুনেছেন? মার্ক্সবাদ যারা মুখে মুখে বলে তারা আসলে সুবিধাবাদ করে। যারা কংগ্রেসের 100 বছরের পলিটিক্সের দোহাই দেয় তারা পুরোটা সুবিধাবাদী রাজনীতি করার জন্য, নিজে খাও পার্টি হওয়ার জন্য এই রাজনীতিটা করেছে বলে অনেকে বলে, এবং সেটাই হয়তো বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শুধুমাত্র নিজের বাড়ি, নিজের ভাইপো তারা যাতে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিতে পারে তার জন্য পলিটিক্স করেছে, এখনো করছে। এখনো যারা দেশে মোটামুটি একটা জায়গাতে আছে, যারা সাইনবোর্ড হয়ে যায়নি কংগ্রেস, তাদের সাথে হাত মেলাতে চাইছে কিছুটা প্রাসঙ্গিক হওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কি না বলেছে মনে করিয়ে দিই একবার। এই কংগ্রেসের যারা ভাই বোনেরা কালকে থেকে তৃণমূল কংগ্রেসের ভাই বোনদের বলবে না না আমরাই তো আসল জোটসঙ্গী, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের নেতা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন জোটসঙ্গী হবে কংগ্রেসের, তখন কংগ্রেসের সাথে যখন সিপিএম এর জোটটা হবে, আর সিপিএম এর সাথে যখন হুমায়ুন কবিরের জোটটা হবে, আর হুমায়ুন কবিরের সাথে আসাদুদ্দিন ওয়াইসির জোটটা হবে, আর আসাদুদ্দিন ওয়াইসির সাথে যখন মোহাম্মদ সেলিমের এবং নওশাদ সিদ্দিকীর জোটটা হবে, তখন তো বোঝা যাবে যে কারা টুকরে টুকরে গ্যাংয়ের দিকে, আর কারা দেশের দিকে, কারা রোহিঙ্গার দিকে, আর কারা রাষ্ট্রের দিকে, কারা রাষ্ট্রীয়তার দিকে, আর কারা অরাষ্ট্রীয়তার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন হয়তো কি কি বলেছিলেন। আমি শোনাচ্ছি, ডোন্ট ওয়ারি, শুনুন। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না, আমি মনে কটা চাই 42টা, রিজেক্টেড। ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না। কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর গড়েছে না মমতা ব্যানার্জি, করবে না মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
একটি ভোট কংগ্রেসকে দেওয়ার অর্থ বিজেপিকে দুটো ভোট দেওয়া। I cannot say everything right now because they didn't take seriously in politics. Modi is going to be more powerful because of Congress, because they are their TRP. Congress, they are the sandwich between the BJP and CPM. এই মুহূর্তে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসের দিকে আমি চোখ রাখবো, কিন্তু তার আগে যেটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে আমাদের কলকাতা শহরে, সেই ঘটনার দিকেও আমাকে নজর রাখতে হবে। 9 ঘন্টা ধরে আগুন জ্বলছিল আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে। ট্রেজারি বিল্ডিংয়ে আগুন জ্বলছিল এবং এই আগুন নিছকই আগুন না, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, সেদিকে নজর দিতে হবে। যে আগুনটা এই মুহূর্তে আপনারা দেখছেন আলিপুরে, সেটি ট্রেজারি বিল্ডিংয়ের আগুন। এবং সেই ব্রেকিং নিউজটাও আমি একবার দেব, 9 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনও আলিপুরে এই আগুনটি জ্বলছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, আলিপুরের ছবি দেখছেন, আলিপুরের এই মুহূর্তে ছবি দেখছেন। প্রায় 11 ঘন্টা, 9 ঘন্টাও নয়, 11 ঘন্টা পার জেলা পরিষদের অফিসে আগুন লেগেছে এবং আগুনে গোটা 2টো ফ্লোর তছনছ হয়ে গেছে, জ্বলে পুড়ে খাঁক হয়ে গেছে। সকাল 9:30 নাগাদ আগুন লাগে, বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াতে, ঝড় হওয়াতে আরও ছড়িয়ে পড়ে আগুন এবং এখনও এই আগুনটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। নিছকই ষড়যন্ত্র, নিছকই অন্তর্ঘাত, না এর পেছনে আরও বড় কিছু রয়েছে? এটি শুধুমাত্র দুর্ঘটনা না অন্তর্ঘাত, না অন্তর্ঘাতের থেকেও বড় কিছু? এই সমস্ত দিকে আমাদের চোখ থাকবে। কিন্তু এই মুহূর্তে এখনও দায়িত্ব পুরোপুরি নেননি, কিন্তু প্রথমেই আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কৌশিক চৌধুরী। এই মুহূর্তে রয়েছেন দমকল প্রতিমন্ত্রী এবং স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকবাবু, আপনি আজকে মানে আপনার প্রথম দিনও বলা যায় না, আপনার জাস্ট শুরু, কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করবো এই আলিপুরে এই জেলা পরিষদের যে অফিস, সেই অফিসে ভয়ঙ্কর যে আগুনটি লেগেছে, সেই আগুন নিয়েও আপনাদের তদন্ত করা উচিত। কারণ এই আগুনটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? যত্রতত্র তৃণমূল ফায়ার লাইসেন্স না দিয়ে বিল্ডিং করতে দিয়েছে, বা সরকারি অফিসে অনেক গাফিলতি থেকেছে, সেটা হয়তো আপনার প্রায়োরিটি হওয়া উচিত এখন। নিশ্চয় ময়ূক, আমি গতকাল রাত্রি 12:30টার সময় যখন ট্রেনে ছিলাম, রায়গঞ্জে ফিরছিলাম আমার বিধানসভা কেন্দ্রে, তো তখন আমি আমার দায়িত্বর খবর পাই। তারপরে এখনো পর্যন্ত দায়িত্ব আমি গ্রহণ নিতে পারিনি, চার্জ নিতে পারিনি। আজকে ট্রেনে বেরোচ্ছি, কলকাতায় যাব, কিন্তু আমার দপ্তরের সমস্ত অফিসারের সাথে কথা হয়েছে, তারা প্রত্যেকে আপ্রাণ করে চেষ্টা করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং এর সঠিক তদন্ত হবে, এর পেছনে কারা কারা যুক্ত, কিভাবে যুক্ত, এর সঠিক তদন্ত হবে। কালকে আমি সকালে কলকাতায় পৌঁছে ঘটনাস্থলে যাচ্ছি এবং আমি প্রত্যেকের সাথে কথা বলে, আমার মন্ত্রকের অফিসারদের সাথে কথা বলে এর পূর্ণাঙ্গ তদন্ত করছি। মুখ্যমন্ত্রীর সাথে ওই বিষয়ে কথা হচ্ছে। আর আপনারা জানেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গত 15 বছর ধরে যেভাবে আর ফায়ার সেফটি প্রোটোকল ব্যবহার না করে যেভাবে বিভিন্ন রেস্তোরাঁ তৈরি হয়েছে, শপিং মল তৈরি হয়েছে, হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে ফায়ার সেফটি প্রোটোকল মেনটেন করা হচ্ছে না, এই সমস্ত বিষয়ে আমাদের নজর আছে। আমাদের সরকার সমস্ত বিষয় খতিয়ে দেখে আর একটা নিরাপদ সুন্দর ব্যবস্থাপনা তৈরি করার চেষ্টা করবে। কৌশিকদা, আমাকে একটা কথা বলুন, আপনি যে মন্ত্রকের দায়িত্ব নিচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে, বা 2টো মন্ত্রকের দায়িত্ব নিচ্ছেন, একটা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের আন্ডারে আর একটা সুজিত বসুর আন্ডারে, ঘটনাচক্রে প্রত্যেকেই জেল কিরকম দেখতে সেটা ঘুরে চলে এসেছেন। মানে এরকম 2টো দপ্তরের প্রতিমন্ত্রী হওয়া, সেটাও তো একটা বুক চিনচিন, একটা বুকে ভয় ধরানো একটা ব্যাপার। মানে কত ফাইল, কত অন্ধকার, কত কাদা যে হাতে লাগবে। ঠিক বলেছেন, ঘটনাচক্রে আমি যে 2টো মন্ত্রকের দায়িত্ব পেয়েছি, তার মধ্যে শিক্ষা দপ্তরের মন্ত্রী দীর্ঘদিন জেলে ছিলেন, আর দমকল মন্ত্রী তিনি সদ্য জেলে গেছেন, তিনি কবে বেরোবেন ঠিক নেই। তো এটা কাকতালীয়ভাবে ঘটে গেছে, তো মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে আছে। আমাদের এই পুরো ব্যবস্থাপনার বদল দরকার। যে চুরি জোচ্চুরির সরকার গত 15 বছর ধরে চলেছে, যারা
সাধারণ মানুষের কথা ভাবেনি, ছাত্রছাত্রীদের শিক্ষার কথা ভাবেনি, যুবকদের বা ভবিষ্যতের কথা ভাবেনি। তো এরকম দুটো মন্ত্র, এটা সত্যি আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা খুব ভালোভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার আমরা খুব ভালো করে চালাবো এবং দপ্তরগুলো খুব ভালোভাবে চলবে। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারি। কৌশিকদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম দিন এবং গোটা বাংলার মানুষ, রায়গঞ্জের মানুষ শুধু নয়, রায়চকের মানুষ, রায়দিঘির মানুষ প্রত্যেকেই আপনাদের দিকে তাকিয়ে রয়েছে যে অন্তত এই কাটমানির বাইরে যেন একটা জায়গা তৈরি হয়। দমকলে কাউকে রিনিউ করতে, লাইসেন্সিং করতে যেন ঘুষ না দিতে হয়, যেন বিপুলভাবে কাটমানি কোনো থার্ড পার্টি না নিয়ে চলে যায়। এই জিনিসগুলো আশা করি যারা মন্ত্রীরা রয়েছেন আপনাদের মতন তারা অন্তত নজরে রাখবেন। কৌশিক দা, এটা আমি মানুষের হয়ে আপনাকে বললাম, কিছু মনে করবেন না। না, নিশ্চয় ময়ূক, এটা আমাদের মাথায় থাকবে, নিশ্চয় নিশ্চয়। অনেক ধন্যবাদ। কৌশিক চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। কৌশিক চৌধুরী স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী এবং দমকল প্রতিমন্ত্রী হিসেবে তিনি এই মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেছেন। আমি ফিরব মূল বিষয়তে, যে একদিকে মন্ত্রীরা তারা শপথ গ্রহণ নিচ্ছেন, দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আর অন্যদিকে তৃণমূল দলটাই আর থাকছে না, এটা অতীত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে চলে যাচ্ছেন। এটা নিয়ে যারা বলবেন এবং তার পাশাপাশি বর্তমান মন্ত্রিসভা নিয়েও বলবেন, আমাদের সাথে দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রীও কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হচ্ছেন। কৌস্তব বাগচি বিজেপি বিধায়ক, আইনজীবী এবং প্রাক্তন কংগ্রেসের নেতা, সেও আমার সঙ্গে রয়েছে। আমি দুজনের কাছেই যাব, কিন্তু তার আগে কৌস্তব এই মুহূর্তে উপস্থিত হয়েছে। কৌস্তব, অবস্থাটা কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখন চাকরি চাইছেন, চাকরি হারাদের অভিশাপ কিভাবে লেগেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের, মানে চাকরিটা গেল, এখন নিজে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমাকে একটু নাও, আমাকে একটু নাও বলে। একটা গান ছিল না, আমি মান্নাদের আমায় একটু জায়গা মাগো তোমার মন্দিরে বসি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়, প্র্যাকটিক্যাল মমতা বন্দ্যোপাধ্যায়, গানটা খুব প্রযোজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। দেখো, আমি কংগ্রেসটা যখন ত্যাগ করেছিলাম স্পষ্টত এই জায়গা থেকেই করেছিলাম, যে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দিল্লির কংগ্রেস প্রচন্ড নমনীয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়কে তারা অন্যায় বলে মনে করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যভিচারগুলোকে তারা দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে। আমি কংগ্রেস ছাড়ার বেশ কয়েক বছর আগে পি চিদম্বরম, তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি, আমি তখন কংগ্রেসে ছিলাম, একটা কেভেন্টার্স যে একটা দুর্নীতি নিয়ে একটা মামলা করেছিলেন হাইকোর্ট। সেখানে মানে প্র্যাকটিক্যালি স্টেট গভর্নমেন্টের স্ট্যান্ডকে সাপোর্ট করে কেভেন্টারের হয়ে সেই সময় পি চিদম্বরম মামলা করতে এসেছিলেন, এবং আমি কংগ্রেসে থাকাকালীন উনাকে বিক্ষোভ দেখিয়েছিলাম, বলেছিলাম আপনাদের মতো লোকেদের জন্য কংগ্রেস পার্টি সেই সময় তৎকালীন সময় বলেছিলেন যে এই অবস্থা। পরবর্তীকালে আমার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি দলের চক্ষুশূল হই, এবং আমার তাতে কিছু যায় আসে না। আমি স্পষ্টত বলেছিলাম আমি গ্রেপ্তার হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একদম একরোখা একটা মনোভাব নিয়ে প্রতিবাদ করি বিভিন্ন ইস্যুতে, এবং পরবর্তীকালে আমি কংগ্রেস পার্টি একদম সম্পূর্ণরূপে আমার এই স্ট্যান্ডটাকে পছন্দ করে না। আমিও কংগ্রেস পার্টি থেকে পদত্যাগ করি, প্রাইমারি মেম্বারশিপ সমস্ত পদ থেকে পদত্যাগ করে আমি 29শে ফেব্রুয়ারি 2024 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। দেখো ময়ূক, আজকে আমি যে স্ট্যান্ডটা নিয়েছিলাম, আজকে অধিকাংশ আমাদের বহু কংগ্রেসী যারা তৎকালীন সময় আমার সতীর্থরা ছিল, যারা বিগত নির্বাচনেও কংগ্রেস পার্টির হয়ে প্রচার করেছে, তারা বলছে দাদা আমরা যে কি ভুল করেছি দলটায় থেকে, আমাদের নিজেদের লজ্জায় লাগছে, পাড়ার লোকেরা আমাদেরকে দেখে এবার গায়ে থুতু দেবে, বলে কোন দল করতিস রে, তোদের দলের নেতা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোদের দলের নেত্রী বানাতে চাইছে। মানে আমি বলছি কংগ্রেস পার্টিটার কত বড় দুরবস্থা, কংগ্রেস পার্টির কত বড় দৈন্যদশা, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন এই ধরনের টেন্টেড, এই ধরনের, অবশ্য কিভাবে বলবে, তুমি যে ইন্ডিয়া জোটটা যে তুমি দেখছো, এদিকে বিহারে গিয়ে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে রাহুল গান্ধী এক এক সময় কথা বলে এসেছে, আবার সেই লালু প্রসাদ যাদবের হাতে পায়ে ধরে এরা নির্বাচনে জোট করে কয়েকটা সিট পাওয়ার লোভে। কোনো স্ট্যান্ড নেই রাজনীতিতে, কোনো এথিক্স নেই, কোনো প্রিন্সিপাল নেই। কংগ্রেস পার্টিটা মানে আজকে শুধুমাত্র কিছু আসনের জন্য এরা দেশকে বিক্রি করে দিতেও দুবার ভাববেন। এরা আজকে যে পর্যায়ে চলে গেছে, এদেরকে যদি আজকে 2-4টে সিটের জন্য কংগ্রেস পার্টিকে বলা হয় যে আল কায়দার মতন সংগঠনের সাথে জোট করতে, এরা তাই করে নেবে, আল কায়দার মতন সংগঠনের সাথে জোট করে নেবে। লজ্জা, ধিক্কার, মানে এর থেকে রাজনৈতিক দেউলিয়া আর বোধহয় কোনো রাজনৈতিক দল নেই, অতীতেও ছিল না, আজকের দিনেও নেই।
রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যেভাবে কংগ্রেসটাকে পরিচালনা করছে, তাতে করে কংগ্রেসের যে কয়েকজন লোক ছিল তারাও এবারে আর কংগ্রেস পার্টিটা করবে না। কংগ্রেস পার্টিটা এবারে সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, বলেছিলেন তো যে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করে দেবো। তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কংগ্রেসের এই স্ট্যান্ডের ফলে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু করতে হবে না, কংগ্রেস এমনি এমনি সাইনবোর্ডে পরিণত হয়ে যাবে, শুধু বাংলাতে নয় সারা দেশে। একদম। আমি এই মুহূর্তে, আমার একদম সময় শেষ, আমি এই মুহূর্তে দুজন রাজ্যের মন্ত্রী রয়েছেন, তাদের সাথে একবার কথা বলে বাংলার মানুষকে একবার তাদের সাথে আলাপ করিয়ে এই অনুষ্ঠান শেষ করব। আমার সাথে এই মুহূর্তে দুধকুমার মণ্ডল রয়েছেন, রাজ্যের কৃষিমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন। দুধকুমার দা স্বাগত। দারুণ লড়াকু দুধকুমার দা দীর্ঘদিন ধরে লড়াইটা করছেন, এবং সুমনা সরকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন। দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রী, কৃষি ক্ষেত্রে একটা সময় স্লোগান উঠত কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তখন দুধকুমার মণ্ডল বিজেপি করার অপরাধে তাকে মেরে মাথা ফাটিয়ে সিপিএম রাস্তার ধারে ফেলে রেখে দিত। সেদিন থেকে আজকে কৃষিমন্ত্রীর চেয়ারে দুধকুমার মণ্ডল, গোটা বাংলা দেখছে, লালমাটির এই বাংলা দেখছে। দুধকুমার মণ্ডল, কি বলবেন? বাংলায় নতুন এই সরকারের যে দায়িত্বটা আমি পেয়েছি, এর জন্য সরকারের কাছে আমি চিরকৃতজ্ঞ যে বাংলার অনেক পরিবর্তন আমাদের করতে হবে। কৃষি যেখানে আমাদের ভিত্তি, এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ জল পায় না, চাষ হয় না, যেখানে কৃষক এবং শ্রমিকের উল্লেখযোগ্য যোগদান, সমাধানের মধ্য দিয়ে আমাদের যেটা আমরা যেটা খাই, যেটা আমরা পাই, যা না খেলে আমরা বেঁচে থাকতে পারবো না, সেটা যারা উৎপাদন করে সেই শ্রমিক এবং কৃষকের সুবিধা হয়, এবং মানুষ আজকে চাষে উৎসাহ হারাচ্ছে, এবং আলুর দাম নেই বাজারে। সবকিছুর এই অবস্থা, দুরবস্থা থেকে এই বাংলার মানুষকে বাঁচাতে হবে, এটা আমাদের লক্ষ্য। কিন্তু দুর্নীতি নিয়ে কি করবেন দুধকুমার দা? দুর্নীতি নিয়ে কি করবেন? যে পরিমাণ দুর্নীতি কৃষি ক্ষেত্রে হয়েছে, এই দুর্নীতিগুলোকে আমরা খুঁজে বের করে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সব আধিকারিকদের আমরা সরকারের কাছে পরামর্শ করে তাদের উপযুক্ত ব্যবস্থা নেব, এটা আমাদের লক্ষ্য। দুধকুমার দা, আমার শেষ প্রশ্ন আপনাকে। এই মুহূর্তে বাংলার কৃষকরা তারা রাস্তাঘাটে সবজি ফেলে দিয়ে আন্দোলন করে, আপনি নিজে দেখেছেন যে কি নিদারুণ কষ্টের মধ্যে তারা রয়েছে। তাদের জন্য কি বার্তা দেবেন রিপাবলিক বাংলার মাধ্যমে? গোটা বাংলার চাষি ভাইরা দেখছে, গোটা বাংলার আলু চাষিরা দেখছে, গোটা বাংলার বহু মানুষ যারা কৃষির সাথে যুক্ত তারা দেখছে আপনাকে। সরকারে আমরা এই সবেমাত্র দায়িত্ব পেয়েছি, আমাদের সরকারের 1 মাস মাত্র বয়স হয়েছে, আর দায়িত্ব পাওয়ার পর মন্ত্রকের দায়িত্ব বুঝে নেওয়ার পর আমরা এই মানুষগুলোর জন্য, যে হতদরিদ্র এবং চাষিরা যারা ফসলের দাম পায় না, তাদের জন্য আমরা নিশ্চিত কিছু একটা করবো, এই বিশ্বাস মানুষের কাছে আমরা রাখতে বলছি আমাদের প্রতি। আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই অসহায় অবস্থা থেকে বাঁচাবো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। দুধকুমার মণ্ডল রাজ্যের কৃষি মন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সুমনা সরকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সুমনাদি, আপনি যে চেয়ারটায় বা যে দপ্তরে যেতে চলেছেন, সেই দপ্তরের নাম স্বাস্থ্য দপ্তর, এবং স্বাস্থ্য ভবনে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা বাংলার মানুষ জানে। আপনি যে দপ্তরে যাচ্ছেন সেই দপ্তরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আরজি কর এবং আরজি করের মামলা। টেনশন হচ্ছে, ভয় লাগছে, না চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছেন? প্রথমেই বলি, আমার ভয় লাগছে না, আমার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ভীষণ ভালো লাগে। আমি একদম সত্যি কথাই বলছি। আমার কাছে দুর্নীতি মানে জিরো টলারেন্স। আমি দুর্নীতি পছন্দ করি না, আর আমি চাই এর শিকড়টা কত দূর আছে সেটাকে খুঁজে বের করার জন্য। আর আমি বর্তমান সরকার, পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেই দিয়েছেন যে দুর্নীতির জায়গায় দাঁড়িয়ে জিরো টলারেন্স। আর আরজি করে ফাইল উনি নিজেই বলেছিলেন খুলতে। সুতরাং আমাকে এরকম একটা দায়িত্ব দিয়েছে, আমি সত্যি ভীষণ খুশি। আমার ভীষণ ভালো লাগছে। স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য দপ্তর আমি নিজেও জানি যে একদম আতুরঘর, দুর্নীতির আতুরঘর। সেটাকে কিভাবে ঝাড়াই পোছাই করতে হবে আপনারা জানেন, সেটা কি করে ঝাড়াই পোছাই করতে হয় সেটা নিশ্চয়ই করব। সাথে সাথে আরজি করে আমার যে বোনকে যেভাবে মারা হয়েছে, বিশ্বাস করুন আমার নিজের প্রোফাইল ডিপি ব্ল্যাক ছিল। আমি ভেবেছিলাম যে ওটা যতদিন না সমাধান হবে, যতদিন না শাস্তি পাবে, ততদিন আমি ডিপি দেব না। কিন্তু পরবর্তীকালে আমি প্রার্থী হওয়াতে, যাই হোক আমাদের যেটা পলিটিক্যালি যেটা রুলস আছে সেটা মেনে আমাকে ডিপি দিতে হয়েছে, কিন্তু ভেতরে কালো দাগটা এখনো যায়নি। চেষ্টা করব যে বা যারা করেছে
তাদেরকে যথাযোগ্য কিভাবে শাস্তি দিতে হয় আমরা নিশ্চয়ই সেদিকেই এগোবো। আর ওই যে বললাম দুর্নীতির ক্ষেত্রে কোনো রকম মানে প্রেয়ার নয়, একদম পুরো দুর্নীতি একদম জিরো টলারেন্স, এটুকু বলতে পারি। আমি আরেকটা জিনিস আপনাকে, আমার শেষ প্রশ্ন, এই দালাল রাজ কি করে বন্ধ করবেন? আপনাকে এবং শারদদাকে আমি বারবার এই প্রশ্নই করব। হাসপাতালে দালাল রাজ, হাসপাতালে রেফার রোগ, ভর্তি নিতে চায় না যদি এমএলএ এমপির যদি রেকমেন্ডেশন না থাকে। আমি বলি দাদা একটা কথা, আমরা তো রেকমেন্ডেশন করবোই না, যেটা ই টেন্ডার যেটা যেরকম ভাবে প্রসেস আছে, সরকারি প্রসেস যেটা আছে সেই প্রসেস মতোই কাজ চলবে। তবে দালাল রাজ বলছেন না, দালালদের কি করে বের করতে হয় সেটা খুব ভালো জানি, এটুকু জেনে রাখুন। কলাগড়ের মাটি থেকে উঠে আসা মেয়ে, মাটির মেয়ে, শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জির মাটি, সেই মাটি থেকে উঠে আসা, অতএব লড়তে একদম ভয় পাই না, মরতেও ভয় পাই না। সুতরাং কি করে দালাল রাজ দুর্নীতি কি করে দূর করতে হয় সেটা খুব ভালো জানি। আর আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, এটা মাথায় রাখবেন। বাংলার মানুষ জানেন তিনি যা প্রতিশ্রুতি দেন সেটা তিনি কিন্তু কথা মতো রাখেন। আর আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমান সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে প্রতিটি প্রতিশ্রুতির পূরণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। মোদীজির নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাবে, এটা এবং ময়ূকেরও নজর থাকবে কিন্তু আপনাদের দিকে, আপনাদের দপ্তরের দিকেও নজর থাকবে বাংলার মানুষের। সুমনাদি, থ্যাংক ইউ সো মাচ। এই প্রথম দিন মন্ত্রিত্ব নেওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর রিপাবলিক বাংলায় ময়ূকের শোতে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং বাংলার মানুষকেও বলছি যে প্রত্যেক মন্ত্রী তাদেরকে আপনারা কি প্রশ্ন করতে চান, আপনাদের সিরিয়াস প্রশ্ন, আপনাদের আসল সমস্যাটা কি সেটা জানান। এই শোয়ের মাধ্যমে আমি চেষ্টা করব বাংলার মন্ত্রীদের কাছে সেই প্রশ্ন পৌঁছে দেওয়ার, আপনাদের প্রশ্ন লাইভে তারা যাতে শুনতে পান এবং উত্তর দিতে পারেন সেই চেষ্টাটা থাকবে। কাল চেষ্টা করব। আপাতত একটা ছোট্ট বিরতি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।